মেঘ মুখে হাসি রেখে খুব সহজভাবে কথাটা বললেও তানবীর সেটাকে সহজভাবে নিতে পারেনি। তানবীরের দু চোখ সরু হয়ে আসছে, ভুরু জোড়া মাঝে কয়েক স্তর ভাঁজ হয়ে গেছে, চোখের শিরা উপশিরায় বর্ণ পরিবর্তন হতে শুরু করেছে। তানবীর অত্যন্ত গুরুতর কণ্ঠে প্রশ্ন করল, কে? মেঘ স্বাভাবিকভাবে মজার ছলে উত্তর দিল, তামিম। সহসা তানবীর ডান হাত মুষ্টিবদ্ধ করতে করতে গেটের দিকে তাকায়। তানবীরের দৃষ্টি অবিরত তামিমকেই খুঁজছে, কিন্তু তামিম কোথাও নেই। বন্যার মেয়ে কথা বলে চলে আসলেই তামিম সেখানে দাঁড়িয়ে পড়ছিল। এইভাবে বন্যা রিজেক্ট করে দিবে এটা সে কোনো ক্রমেই ভাবতেই পারেনি। ভেবেছিল বন্যা হয়তো একটু সময় নেবে, কিন্তু না। মিনহাস তামিমকে সান্ত্বনা দিতে ব্যস্ত। তামিম গলা খাকিয়ে দিয়ে ঢোক গিল। নিজের রাগ নিয়ন্ত্রণ করতেই মূলত এমনটা করা। রক্তচক্ষু ঢালতেই পকেটে রাখা সানগ্লাসটা চোখে দিয়ে বন্যার দিকে তাকালো। বন্যা মাথা নিচু করে শান্ত মেয়ের মতো দাঁড়িয়ে আছে। বাহিরে শান্ত থাকলেও তার মনের ঝড় চলছে। এই ঝড় প্রবল রাগের কারণে সৃষ্টি হয়েছে। ভার্সিটিতে উঠে জীবনে প্রথমবারের মতো দুটো ছেলে বন্ধু হয়েছে। কয়েক মাসের বন্ধুতে তামিম এভাবে প্রপোজাল দিয়ে দিল। যতবার মনে পড়ছে ততবারই রাগের বন্যা নাক ফুলে উঠছে। তানবীর গাড়ি দরজা খুলে গম্ভীর কণ্ঠে বলল, গাড়িতে বস, আমি আসছি। মেঘ গাড়িতে বসতে বসতে জিজ্ঞেস করলো, কোথায় যাবে ভাইয়া? কাজ আছে। তানবীর ফোন চাপতে চাপতে ভার্সিটির মেন গেট পেরিয়ে ভিতরে ঢুকলো। 5 মিনিটের মধ্যেই ফিরে আসছে। চোখে এখনও সানগ্লাস পরা। গাড়ির ড্রাইভিং সিটে বসে ফোনটা গাড়ির সামনেই দিকে ছুঁড়ে ফেলে গাড়ি স্টার্ট দিল। সানগ্লাসের কারণে চোখ দেখা না গেলেও মুখ বিবরে আটকে রাখা নিঃশ্বাসের কারণ গাল দুটো অনেক বেশি গুলুমুলু দেখা যাচ্ছে। মেঘ বন্যাকে এটা সেটা বলে হাসানোর চেষ্টা করছে। তামিমের বিষয়টা বন্যা সিরিয়াসলি নিলেও মেঘ এত সিরিয়াসলি নেয়নি, বরং খুব মজা পেয়েছিল। কিন্তু বন্যাকে সে এভাবে মুড অফ করে থাকতে দিবে না। তাই রাজ্যের যত আজগুবি কাহিনী বানিয়ে বানিয়ে বন্যাকে বলছিল। এক পর্যায়ে বন্যার সব রাগ মেঘের আজগুবি গল্পের কাছে হার মেনে নিয়েছে। বন্যা হাসতে হাসতে পেট চেপে ধরেছে, সেই সাথে মেঘও হাসছে। তানবীর গাড়ি মিররের দিকে তাকিয়ে দুজনের স্বতঃস্ফূর্ত হাসি দেখে দীর্ঘশ্বাস ছেড়ে আবারও মুখ ফুলিয়ে শ্বাস টানল। দু বান্ধবীর হাসি থামার নামই নেই। আজ যে ড্রাইভারের বদলে তানবীর গাড়ি চালাচ্ছে, এদিকে মেঘের কোনো হুঁশই নেই। আচমকা বন্যার নজর মিররের পরেই আঁতকে উঠে মেঘের হাত চেপে ধরে। শেষ। তানবীরের গুরুগম্ভীর চেহারা দেখে দু বান্ধবী হাসি গায়ে চোখে চোখে ইশারায় কথা বলছে। তখনই তানবীরের ফোনে কল আসে। কলটা রিসিভ করে লাউড স্পিকারে রেখে দেয়। আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করে, কোথায় আছিস? আবিরের কণ্ঠ শুনে মেঘ নড়ে চড়ে বসে। বিড়বিড় করে বন্যাকে বলে, এই যে হিটলারের কল দিয়েছে। তানবীরের গুরুতর কণ্ঠ জবাব, রাস্তায়। আবির উত্তেজিত কণ্ঠে বলল, আমার? অমনি তানবীর লাউড স্পিকার অফ করে এক হাতে ফোন কানে ধরছে। দু একটা কথার জবাব দিল না। তানবীর গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, তোকে আমি কতগুলো টেক্সট করছি, তুই কি সেগুলো দেখোসনি? আবির উত্তর শোনা গেল না। তানবীর কিছুটা রাগান্বিত কণ্ঠে বলল, সেগুলো দেখে দ্রুত রিপ্লাই কর, রাখছি। বন্যা আর মেঘ দুজনেই মুখ চাওয়াচাই করল। কারো মুখে কোনো কথা নেই। কিছুক্ষণের মধ্যেই তারা একটা রেস্টুরেন্টে ঢুকলো। মেঘদের বসিয়ে তানবীর সোজা ফ্রেশ হতে চলে গেছে। চোখে মুখে পানি দিয়ে টিস্যু দিয়ে হাত মুখ মুছতে মুছতে ওদের বিপরীতে বসে। সেই ভার্সিটির সামনে সানগ্লাস পরেছিল, সেটা সবেমাত্র খুলছে। মেঘ খাবারের কথা বলতে গিয়ে তানবীরের দিকে তাকাতেই ভয় পেয়ে যায়। করুণ স্বরে আর্তনা করে ওঠে, ভাইয়া তোমার চোখে এত লাল কেন? মেঘের আর্তনাতে বন্যা সেদিকে তাকায়। চোখাচোখি হয় দুজনের। তানবীরের চোখে প্রতিটা শিরার উপশিরা রক্তভা হয়ে আছে। তা দেখে বন্যাও ভয় পেয়ে গেছে। দৃষ্টি সরিয়ে নিয়েছে বন্যা। তানবীর ও অন্যদিকে তাকিয়েছে, কিন্তু মেঘ অনর্গল প্রশ্ন করে যাচ্ছে, তোমার চোখে কি কিছু পড়েছে? তুমি কি অসুস্থ? কিছু হয়েছে? রাগ উঠেছে? কোনো বিষয় নিয়ে আপসেট? বোনের অভিরাম প্রশ্নের উত্তর তানবীর শুধু বলল, চোখে মুখে পানি দিয়েছি হয়তো তার জন্য। মেঘ সূক্ষ্ম দৃষ্টিতে দেখার চেষ্টা করছে। ভুরু যুগল কুঁচকে আছে। সে তানবীর রাগান্বিত চোখ দেখেছে, কিন্তু এতটা ভয়ানক নয়। মেঘ পুনরায় বলল, পানি দিলে চোখ এত লাল হয়? আমায় ব্যাককল পাইছ? ভালো করে তাকাও তো দেখি।
তানভীর টেবিল থেকে সানগ্লাস নিয়ে পুনরায় চোখের দিকে ভারী কণ্ঠে বলল, হয়েছে, এত ডাক্তারি করতে হবে না। মেঘ ভেঙচি কেটে ঢং করে বলল, আমার ভাইয়ের ব্যাপারে আমি ডাক্তারি করব না তো কে করবে শুনি? অবশ্যই তুমি চাইলে অন্য ব্যবস্থা করতে পারি। তানভীর কপাল গুটিয়ে প্রশ্ন করল, কি ব্যবস্থা? আব্বুকে বলে একটা ডাক্তার ভাবি বাসায় নিয়ে আসবো, তখন আর আমার ডাক্তারি করতে হবে না। চোখ লাল কেন? হাত কাটা কেন? মাথা ধরা কেন? এসব সব কিছু চিকিৎসা ভাবি করবে। তানভীর ফোন রিসিভ করে উঠতে উঠতে বলল, হ্যাঁ ডাক্তার মেয়ে বাপেরা তো আমায় মেয়ে দেওয়ার জন্য বসে আছে। পাকনামি বাদ দিয়ে খাবার শেষ কর। তানভীর কথা বলতে বলতে উঠে গেল। বন্যা মেঘের দিকে তাকিয়ে ফিক করে হেসে উঠল। এতক্ষণও যাবৎ অনেক চেষ্টা করে সে হাসি আটকে রেখেছিল। বন্যার হাসি দেখে মেঘ প্রশ্ন করল, হাসছিস কেন? তোদের কথা শুনে আমি কল্পনাও তোর ভাই আর ভাবিকে নিয়ে ভাবছি। তোর ভাইয়ের যে রাগ আর তেজ কোন মহিষীর কপালে যে পড়বে আল্লাহ ভালো জানেন। ভাবি সকাল সন্ধ্যা হাসপাতালে ভর্তি থাকবে। মেঘ গাল ফুলে শ্বাস ছেড়ে বলল, তোরে বলছে আমার ভাই যতটা রাগী তার থেকে কয়েক গুণ বেশি কেয়ারিং। শুধু রাগ আর উগ্র মেজাজ হলেই আমার মাই খাইয়ে সারা রাত হাসপাতালে ভর্তি থাকতে হবে, অথচ আমার ভাই আজ পর্যন্ত আমায় একটা থাপ্পড় পর্যন্ত দেয়নি। বন্যা ঠাট্টার স্বরে বলো, আমি বিশ্বাস করি না। সত্যি করে বল, কয়দিন মার খাইছিস? সত্যি বলছি, একদিনও না। এর মধ্যে তানভীর চলে আসছে। ভারী কণ্ঠে বলল, খেতে বসে এত কথা কি? মেঘ পাস্তার প্লেট তানভীরের দিকে এগিয়ে দিয়েছে। তানভীর খাবে না। মেঘদের খাওয়া শেষ করতে করতে কম করে 4-5 বার ফোনের কথা বলার জন্য উঠে গিয়েছে। যতবার এসে বসেছে ততবারই মেঘ এটা সেটা সেধেছে, কিন্তু তানভীর কিছুই নিচ্ছে না। অবশেষে মেঘ আর বন্যা জোড়াজুড়িতে তানভীর একটা ড্রিঙ্কস নিয়েছে। কালো রঙের গ্লাস ভেদ করে তানভীর এক দৃষ্টিতে তাকিয়ে আছে বন্যার লালিত মুখমণ্ডলে। মেয়েটা আহামরি সুন্দরী না, তবে তার চোখে দিকে তাকালে মনে হয় উছড়ে পড়ছে তীব্র মায়া। ছোট থেকে মেয়েটাকে দেখছে তানভীর, কিন্তু কখন ওইভাবে চোখ মুখ খেয়াল করেনি। তবে ইদানিং মেয়েটার প্রতি অন্যরকম টান কাজ করছে। রাত বিরাতে হঠাৎই তাকে দেখার স্বাদ জাগে। দেখা হলে ঠিকমতো তাকাতেও পারে না। চোখাচোখি হলে মেয়েটা লজ্জায় নুয়ে যায়। মেয়েটা অস্বস্তি দেখে তানভীর ও আর তাকাতে পারে না। সামনে থাকলে তাকাতে পারে না ঠিকই, কিন্তু চোখে আড়ার হলে বুকের ভেতর ছটফটানি শুরু হয়ে যায়। যেই ছটফটানি বলে ব্যাখ্যা করা সম্ভব নয়। আজ মেঘের সাথে থাকায় বন্যা মেঘের সঙ্গে কথা বলা ব্যস্ত। এই সুযোগে তানভীর মুগ্ধ আখিতে বন্যাকে দেখেই যাচ্ছে। আচমকা তানভীরের দু চোখে এক কোণে কিঞ্চিত প্রশস্ত হয়। ফোন হাতে নিয়ে ফেসবুক টাইমলাইনে একটা পোস্ট করে, তুমি আমার ক্ষয়িষ্ণু হৃদয়ের মায়াময় প্রশান্তি। ওদের খাওয়ার শেষে অনেকক্ষণ হলো। মেঘ কয়েকবার তানভীরের চলে যাওয়ার কথা বলেছে, কিন্তু তানভীর তার কথা কানে তুলছে না। বন্যা বাসায় থেকে কল আসছে। কথা শেষ করে বন্যা চেয়ার থেকে উঠতে উঠতে বলল, আমি আসছি মেঘ, বাসায় যেতে হবে। মেঘ ঘাড় কাত করে সম্মতি দিলে তানভীর হুঙ্কার দিয়ে উঠল, এই মেয়ে, কোন সাহসে উঠে যাচ্ছ? বসো বলছি। বন্যার সম্পূর্ণ দেহ একসাথে কম্পিত হয়ে সেই সাথে কম্পনরত থেমে গেছে কয়েক সেকেন্ডের জন্য। ধপ করে চেয়ারে বসে পড়েছে। নিঃশব্দে শ্বাস ছাড়ল, এমনভাবে যে কখনো কারো ধমক খায়নি। ভয়ে কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। বন্যার সাথে মেঘেরও কিছুটা ভয় পেয়েছে। দুজোড়া চোখে অসহায়ের মতো তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর কপাল কুঁচকে বিরক্তকর স্বরে বলল, আমি যখন নিয়ে আসছি বাসা পর্যন্ত আমি দিয়ে আসবো। বন্যা কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, ইমার্জেন্সি বাসায় যাওয়া প্রয়োজন। কেন বাসা যাওয়া এত তাড়া কিসের? নানু অসুস্থ, দেখতে যেতে হবে। ও আচ্ছা, চলো তাহলে। তানভীর গাড়ির চাবি রিংসহ হাতাটাকে এমনভাবে টেবিলের উপর রেখেছে যে কাঁচ আর চাবি শব্দ চারপাশ স্তব্ধ হয়ে গেছে। সেই সঙ্গে বন্ধ হয়ে গেছে বন্যার অর্ধেক বলা কথাটাও। যথারীতি ওদের নিয়ে গাড়ি স্টার্ট দিল তানভীর। কিছু দূর যাওয়া পর থেকে তীব্র যানজট।
তানভীর স্টিয়ারিং এর মাথা ঠেকিয়ে বসে আছে। তামিমের ঘটনা মাথা থেকে কোনোভাবেই সরাতে পারছে না। খানিক বাদে বাদে রক্ত টকবক করে উঠছে। রাগ কন্ট্রোল করতে পারছে না, আর সেই রাগের প্রভাব পড়ছে মেঘ আর বন্যার উপর। যানজট পেরিয়ে বন্যাকে বাসা পর্যন্ত এগিয়ে দিল। তারপর মেঘকে নিয়ে বাসায় আসছে। বাসায় ঢুকে এক গ্লাস পানি খেয়ে ফ্রিজ থেকে বরফের টুকরো বের করে মাথায় দিতে দিতে বেরিয়ে পড়েছে। হালিমা খান, আকলিমা খান একবার ডাকলেন, কত প্রশ্ন করলেন, কিন্তু তানবীরের নিরুত্তর বেরিয়ে গেছে। ঘণ্টাখানেকের মধ্যেই তানবীর আবিরের অফিসে আসছে। আশেপাশে না তাকিয়ে সরাসরি আবিরের ক্যাবিনে হাজির হলো। চোখের সানগ্লাসটা খুলে টেবিলের উপরে ছুঁড়ে ফেলে আবির দীর্ঘ মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছিল। আবিরের অপর পাশে টেবিলের পাশে দুহাত রেখে কিছুটা ঝুঁকে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিয়ে উঠল, আটকালে কেন আমায়? আবির নিরুত্তর। তানবীর পুনরায় বলা শুরু করে, দুদিন হয়নি ঢাকায় এসে মানুষের পাখনা গজাই গেছে। পাখনা দুটো আজই পুড়াইয়া দিতাম। ওই ছেলের বন্যাকে প্রপোজ করার সাহস হয় কি করে? তার বুকটা চিরে হৃৎপিণ্ডিটা মেপে দেখার অতীব ইচ্ছে আমার। আটকালে কেন আমায়? আবির ল্যাপটপের দিকে তাকিয়ে থেকে বলল, বস। আমি এখানে বসতে আসিনি। তুমি মারার জন্য নিষেধ কেন করেছিলে? ওই ছেলের প্রতি এত দয়া কিসের তোমার? এখনও সময় আছে, একবার ওকে বলো। আবির একটু উচ্চস্বরে পিএসকে ডাকলো। পিএস আসতেই স্বাভাবিক কণ্ঠে বলল, একটা কোল্ড কফি দিতে বলো, সাথে কিছু নাস্তা আনানো ব্যবস্থা করো। জি ভাইয়া। আবির পুনরায় ডাকলো, শোনো, অন্য কাউকে না পাঠিয়ে বরং কষ্ট করে তুমি যাও। নাস্তার সাথে ভালো করে একটা ফুলের মালা নিয়ে আইসো। আর হ্যাঁ, অবশ্যই সেটা যেন তাজা ফুলের মালা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি আমার অফিসে আসছে। কাগজ ফুলের মালা দিলে তো মান সম্মান থাকবে না। জি আচ্ছা ভাইয়া বলে পিএ চলে গেছে। তানবীর অগ্নিদৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। পিএস বের হতেই তানবীর রাগান্বিত কণ্ঠে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। আবির সেসবে পাত্তা না দিয়ে ল্যাপটপে কাজ করছে আর মিটমিট করে হাসছে। তাদের দু ভাইয়ের দু রকমের সমস্যা। আবিরের রাগ যখন কন্ট্রোলের বাইরে চলে যায় তখন তার হাত পা স্থির থাকে না। কোনো ছেলের উপর রাগ উঠলে সে ছেলেকে হাসপাতালে পাঠিয়ে তবেই শান্ত হয়। আর পরিবার বা প্রিয়তমার ওপর রাগ করলে সেই রাগের নিজের ওপর দিয়ে যায়। কখনো দেওয়ালে অবিরাম ঘুষি দিয়ে নিজেকে ক্ষত বিক্ষত করে, কখনো শখের জিনিসগুলো ভেঙে চুরে একাকার করে ফেলে। অন্যদিকে তানবীরের স্বভাব উল্টো। মারপিটে তার তেমন আগ্রহ নেই। তবে আবির বিদেশে থাকাকালীন ভাইয়ের জন্য অনেকবার অনেকে হালকা পাতলা মাইর দিতে হয়েছে। তবে খুব বেশি রাগ উঠলে তানবীর প্রচুর চিল্লায়। যা মুখে আসে তাই বলতে থাকে, কাউকে পরোয়া করে না। তার কথা লজিক থাকুক বা না থাকুক, রাগ উঠেছে মানে সে চিল্লাবেই। এই স্বভাব অনেকটা মেঘেরও আছে। বুঝুক আর না বুঝুক, চিৎকার করে ঘরবাড়ি মাথায় উঠিয়ে ফেলবে। পুরো 10টা মিনিট তানবীর গলা ফাটিয়ে চিৎকার চেঁচামেচি করেছে, অথচ আবির নীরব শ্রোতা। সে তার ভাইয়ের স্বভাব জানে। তানবীরের রাগ উঠেছে মূলত তামিমের উপর। এর রাগ আর 2-3 মাস আগে থেকেই। আবিরকে সে কয়েকবার ওয়ার্নিং করেছে, মারতেও চেয়েছে, কিন্তু আবির প্রতিবারই বাধা দিয়েছে। কথা বলে বা মেরে হোক বিষয়টা সমাধান করে ফেললে আজ এই দিন দেখতে হতো না। অথচ আজও আবির নীরব। ছেলেকে কিছু বললেও নিষেধ করছে। এর আগে তানবীর উল্টোপাল্টা চিল্লাচ্ছে। আবির আর কথা মনোযোগ দিচ্ছে না দেখে তানবীর হুট করে আবির ল্যাপটপ অফ করে দিয়েছে। আবির ভুরু কুঁচকে বলল, কাজটা শেষ করতে তো দিবি। তানবীরের রাগ 3 গুণ বেড়ে গেছে। হুঙ্কার দিয়ে বলো, কোনো কাজ করতে হবে না। তুমি আমার বিষয় সমাধান করে তারপর যা ইচ্ছে করবা। এক পর্যায়ে তানবীরের মেজাজি কথাবার্তা শুনে সবাই আবিরের রুমের সামনে হাজির হয়ে গেছে। রাকিব নিজের রুমে থাকা সেই এই ঘটনা কিছুই শুনেনি।
দুই একজন বাধ্য হয়ে শেষমেশ রাকিবকে জানিয়েছে। রাকিব তৎক্ষণাৎ ছুটে আসে। তানবীরের কথা জবাবে আবির হেসে বলে, জি জনাব, আপনি যা বলবেন তাই হবে। অনেকক্ষণ যাবৎ চিল্লাচিল্লি করছেন, অনুগ্রহ করে আপনি শান্ত হয়ে একটু বসুন। কপিটা খেয়ে নাস্তা করে আবার শুরু করবেন, ঠিক আছে? টেবিলের উপর থেকে একটা কাঠের বক্স দেয়ালে ছুঁড়ে মারে আর চিৎকার করে বলল, কিচ্ছু ঠিক নেই, আর তুমিও ঠিক নেই। ছুঁড়ে ফেলা বক্সটা দেওয়ালে লেগে ফেরত আসে। এমন সময় রাকিব রুমে ঢুকে। তৎক্ষণাৎ না সরলে বক্সটা রাকিবের মাথায় লাগতো। রাকিব আঁতকে উঠে বলল, তোরা দুই ভাই কি আমায় মারার প্ল্যান করছিস নাকি? কি হয়েছে তানভীর? তানভীর ভারী কণ্ঠে বলে, তোমার বন্ধু আমার ভাই হতে পারে না। এই আবিরকে আমি চিনি না। কেন, কি হয়েছে? তানভীর পুনরায় বলল, তোমার বন্ধু দেশে ফেরার কারণটা তোমার মনে আছে ভাইয়া? হ্যাঁ, জয়কে পিটাতে। এক ছেলেকে পিটানোর জন্য নিজে কাজ শেষ না করেই ইমার্জেন্সি টিকিট ম্যানেজ করে দেশে ফিরেছিল। আমার কতবার বলেছিলাম জয়ের বিষয়টা আমরা দেখতে পারবো, অথচ সে আমাদের কথা না মেনে দেশে ফিরছে। ওই ছেলেকে মেরে হাসপাতালে পাঠিয়েছে। টানা 3 মাস ছেলে হাসপাতালে ভর্তি ছিল। ওই ছেলের অপরাধ, ছেলে আমার বোনের সাথে কথা বলতে চেয়েছিল, কথা তো বলতে পারেনি, উল্টো হাত পা ভাঙল। অথচ 3 মাস হলো বনুরা দুটো ছেলের সঙ্গে চলাফেরা করে, কথা বলে, এদিকে তার কোনো হুঁশই নেই। এ কোনোভাবেই আমার ভাই হতে পারে না। রাকিব মৃদু হেসে বলল, এই বিষয় নিয়ে আমিও আবিরকে অনেকবার বলেছি, কিন্তু ওর মাথায় কি ঘুরতেছে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই যে অফিসে আসে, নিজের মতো কাজ করে, কাজ শেষে চলে যায়, এমনিতেও তো কোনো কথাই বলে না, কোনো কিছু 10 বার জিজ্ঞেস করলে উত্তর দেয় না। তানভীর কিছুক্ষণ নীরব থেকে আবিরের দিকে তাকিয়ে হঠাৎই গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমার খুব ভয় হচ্ছে। ভাইয়ার এমন আচরণ আমার খুব ভাবাচ্ছে। ভাই হয়ে বোনের প্রতি অন্যায় করছি না তো? যাকে চোখ বন্ধ করে ভরসা করি, যার হাতে আমার একমাত্র আদরের বোনকে তুলে দিয়েছি, সে আমার বোনকে আর আমাকে ঠকাবে না তো? আবিরের ভুরু কুঁচকে আসে, দু ভুরুর মাঝে কয়েক স্থান ভাঁজ পড়ে। গুরুগম্ভীর কণ্ঠে বলে, কী সব বাজে কথা বলছিস? অনেক হয়েছে, এবার থাম। তানভীর পুনরায় উচ্চস্বরে বলে, কেন থামব? আমি কি এমন বাজে কথা বলছি? তুমি বেশ কিছুদিন যাবৎ আমার বোনকে ইগনোর করছো। কি ভাবছো আমি দেখি না? আমাকেও কিছু শেয়ার করো না, নিজের মর্জি মতো চলো। 3 দিনের জন্য বাড়ি থেকে গায়েব হয়ে গেছো। এত কল দিলাম, রিসিভ করার প্রয়োজন মনে করনি। একটা সময় পর্যন্ত যেই আবির ভাইয়া বলতো আমার বোনের চোখের নিচে ধ্বংস দেখে, সে এখন আমার বোনের হাস্যোজ্জ্বল জীবনটাকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। সত্যি করে বলো, আমার বোনের থেকে তোমার জীবন কি এমন গুরুত্বপূর্ণ জিনিসের আবির্ভাব হয়েছে যে তুমি আমার বোনকে এত অবহেলা করছো? নাকি তোমার জীবনে নতুন কোনো রমণীর আগমন ঘটেছে, সে আমার বোনের থেকেও? তানভীরের কথা সম্পূর্ণ করার আগেই আবির রাগান্বিত কণ্ঠে বলল, আমার লোচনে দেখা ভয়ঙ্কর সুন্দর হলো আমার মেঘ। এই তল্লাটে লক্ষ কোটি সুশ্রীদের ভিড়েও আবিরের দৃষ্টি এক কাদম্বিনীতে আটকাবে। নিষ্ঠুর পৃথিবীতে তার মোহনাচ্ছন্ন ব্যতীত আবিরকে ধ্বংস করার কোনো অস্ত্র এখন আবিষ্কার হয়নি। শেষবারের মতো বলছি, কান খুলে শোন। তোর বোনই আমার জীবনে একমাত্র রমণী, যার আগে বা পরে ভুলক্রমে কোনো মেয়ে আমার জীবনে আসেনি, আর আসবেও না। তোর বোন ছিল, আছে, আর সারা জীবন পাশে থেকে এই আবিরের ওপর তার কর্তৃত্ব চালাবে। এক আবিরের প্রাণ এক মেঘেতে নিবদ্ধ। যদি তাই হয়, তবে আমার বোনের প্রতি এত অবহেলা কেন? আমার বোনকে কেউ অবহেলা করবে, এটা আমি কখনোই সহ্য করব না। সে যদি সাজ্জাদুল খান আবিরও হয় তাও, ডোন্ট কেয়ার। আবির ভুরু কুঁচিয়ে চোখ বড় করে তাকিয়ে আছে। তানভীর যে তাকে ঠান্ডা হুমকি দিচ্ছে আবির খুব ভালোই বুঝতে পারছে।
তাই এভাবে চেয়ে আছে। ভাই হিসাবে কি আমি চাইবো না যে আমার বোন সবসময় হাসি খুশি থাকুক? এটা কি আমার অপরাধ? আবির নিজের চেয়ারে হেলান দিয়ে বসে কণ্ঠস্বর দ্বিগুণ ভারী করে বলল, আমি তোর বোনকে অবহেলা করার জন্য তোমার বোনই দায়ী। ওকে আমি যতটা সম্ভব আলগে রাখি। ভার্সিটিতে ওঠার পর থেকে সব রকম স্বাধীনতা দিচ্ছি শুধুমাত্র তোর বোনকে খুশি রাখার জন্য। ড্রাইভার আঙ্কেল প্রায় 1 ঘন্টা 30 মিনিট 20 মিনিট তোর বোনের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করে। তোর বোন বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেয়, খাওয়া দাওয়া করে। আঙ্কেল ডাকতে গেলে ওর মন খারাপ হবে, তাই আঙ্কেলকে বলেছি যতক্ষণই সময় লাগুক না কেন উনি যেন অপেক্ষা করেন। আমার সামর্থ্য যতটুকু দিয়ে চেষ্টা করি যেন তোর বোন হাসি খুশি থাকে। তোর বোনের অবহেলা দেখে তোর কষ্ট হচ্ছে, অথচ তোর বোন যখন আমাকে অবহেলা করে তখন আমার খারাপ লাগে না। যেখানেই তোর বোন ঠোঁটে হাসি না থাকলে আমার বুকে চিনচিন ব্যথা শুরু হয়ে যায়। তার হাসিতে আবির বাঁচে। তার হাসি না দেখে আবির বাঁচবে কেমন করে? কি হয়েছে? মাইশাবুর বিয়ের সময় তুই না করার সত্ত্বেও আমি জোর করেই ওকে নিয়ে আসছিলাম যাতে মালা তোর বোনের মাথায় আজে বাজে কথা ঢুকাতে না পারে। ভার্সিটির ক্লাস শেষে আমার জন্য ওয়েট করতে বলছিলাম। তোর বোনের হাতের মেহেদি নষ্ট করেছি, মন খারাপ করেছিল। ভাবলাম মেহেদি মোছার বিষয়টা ওকে বুঝিয়ে বলবো, অথচ তোর বোনের অপেক্ষা করা ধৈর্য হয়নি। বন্ধুদের সাথে খেতে চলে গেছে। যাও ভেবেছিলাম ওকে বুঝাবো, ওর আচরণে কথা বলতে ইচ্ছে হয়নি। তারপর আরেক দিন ফেসবুকে ঢুকতেই তোর বোনের পোস্ট সামনে আসছে, যেখানে তামিম আর মিনহাজের উল্টোপাল্টা কমেন্ট দেখে আমার পায়ে রক্ত মাথায় উঠে গেছে। স্বাধীনতা দিয়েছি বলে ওই ছেলেগুলো ফ্রেন্ড লিস্টে অ্যাড করে ফেলবে, একবার ভাবার প্রয়োজন বোধ করেনি। ওই দিন বাসায় যাওয়ার পর তোর বোন কী যেন বলতে আসছিল, আমি এক প্রকার রাগী কথা বলছিলাম। এতে তোর বোন রেগে গেছে। এরপর রাতে তোদের বাপ ছেলের কথোপকথন শুনে আমার মেজাজ আরও খারাপ হয়েছিল। তোর বাপ যেভাবে মেয়ের শ্বশুরবাড়ি সুখের কথা বলছিলেন তা সহ্য করতে পারিনি, তাই চলে আসলাম। 5 দিন থাকলে কাজ মোটামুটি গুছাতে পারতাম। নতুন বছর শুরু হচ্ছে। ভাবছিলাম 12টায় তোর বোনকে কল দিয়ে একটু কথা বলে নিব, কিন্তু 10টার দিকে দেখি তোর বোন অনেকগুলো কল দিছে। কল ব্যাক শুরুতেই শুনি কান্না করতেছে। কিসের কাজ, কিসের কি সব ফেলে বাসায় গেছি। তোর বোনের অভিমান ভাঙানোর সুযোগটাও পেলাম না। হুট করে মালা কল দিয়েছে। দুর্ভাগ্যক্রমে তোর বোন সেই কল দেখে ফেলেছে আর তেলে বেগুনে জ্বলে উঠেছে। সেই থেকে তোর বোন আমায় দেখলেই রাগে ফুঁসতে থাকে। এতে আমার কি দোষ বল? মালাকে কি আমি বলেছিলাম আমায় কল দিয়ে আমার রোমান্টিক মুডে 14টা বাজায়? তাহলে কার দোষ? আর মালা কি লাজ লজ্জা বলতে কিছু নাই? বিয়ের দিন তোর তুই সামনেই ছিলি, যা যা ঘটেছে সবটা তোর স্বচক্ষে দেখা। এখন মালা যদি লজ্জা না থাকে তো আমি কি করব? মালা কেন কল দিছিল? জানি না, কথা হয়নি। ফোনটা দাও। আমার ফোন। হ্যাঁ, কেন? তুমি যা বলছো তা সত্যি কি না দেখি। মানে তুই কি তোর বোনের মতো আমায় অবিশ্বাস করছিস? বিশ্বাস অবিশ্বাসের কিছু না। আমার বোন যতদিন তোমার উপর অধিকার দেখাতে পারবে না ততদিন আমাকেই সেই দায়িত্ব পালন করতে হবে। যদি একটু এদিক সেদিক পাই তাহলে বনুকে দিব না। আবির ফোন বের করে তানবীরের সামনে টেবিলে রেখে রাগী স্বরে বলল, নে ফোন, যা পরীক্ষা করার কর, কিন্তু বারবার তোর বোনকে টেনে আমায় থ্রেট দিবি না। তোর বোন আমার মানে আমারই। বেশি করলে ওকে কিডন্যাপ করে বিয়ে করে ফেলবো। তানবীর হেসে ফোনটা হাতে নিল। হোম স্ক্রিনে মেঘের ছবি দেওয়া। তানবীর আবিরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ভাই প্লিজ একটা ফাইল ছাড়া যা দেখার দেখ। তানবীর ঠাট্টা স্বরে বলল, কেন, কি আছে ওই ফাইলে? দেখতে হচ্ছে তো। তোর বোন আর আমার ছবি আছে, যা দেখে আয়। ছবি দেখে লজ্জা বলে আমি দায়ী না। তানবীর 1 মিনিটে ফোন আবিরের দিকে এগিয়ে দিয়ে বলল, বনুর সাথে কথা বলো। আবির ফোনের স্ক্রিনে তাকাতেই নাম ভেসে উঠছে,
হৃদয়হরণী। কয়েক সেকেন্ড হয়ে গেছে কল রিসিভ হয়েছে। আবির কল কানে ধরতে ধরতে তানবীরের দিকে তাকিয়ে কপাল কুঁচকাল। এভাবে মেঘকে কল দেওয়া খুব অস্বস্তিতে পড়ে গেছে সে। ফোন কানে ধরেই খুব স্বাভাবিক কণ্ঠে আবির প্রশ্ন করল, কী করছিস? মেঘের রাগান্বিত কণ্ঠে জবাব দিল, ঘাস কাটি, মানে শুয়ে আছি। খাইছিস? ভাইয়া ট্রিট দিয়েছে। জানেন না? জানি, তাহলে জিজ্ঞেস করছেন কেন? এমনি। কল দিয়েছেন কেন? দিতে পারি না? অবশ্যই পারেন, কিন্তু আমার কল দিতে হবে না। রাখছি, ঘুমাবো। মেঘ কল কেটে দিয়েছে। আবির তানবীরের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, দেখছিস, এজন্যই কথা বলি না। ও যে ছেলেদের সাথে মিশছে, ঘুরছে, সেদিকে সমস্যা নেই। আমায় কেন মালা কল দিয়েছে? এই জিদে এখনও এমন করতেছে। এই হলো মেয়ে জাতি। নিজের বেলায় 16 আনা, 16 আনারই লাগবে, আর অন্যের বেলায় দুনিয়া ভেসে যাক। তানবীর আর রাকিব দুজনই সশব্দে হাসছে। দু ভাইয়ের কথোপকথনে রাকিব এতক্ষণ নীরব দর্শক ছিল। দু ভাই রাগারাগি করবে, একটু পরে মিলে যাবে, এটা অনেক পুরানো ঘটনা। অনেকক্ষণ আগেই কফি আর নাস্তা নিয়ে আসছে। মালাটা রাকিবকে দিয়েছিল, কিন্তু ওদের কথা কাটাকাটি দেখে রাকিব ফুলের মালাটা পাশেই রেখে দিয়েছিল। তানবীরের মেজাজ এখন অনেকটাই শান্ত। সে আপন মনে কফি খাচ্ছে। আবির মৃদু হেসে প্রশ্ন করল, তুই এখানে কেন আসলি বলতো? তামিমকে মারতে দেয়নি তার জন্য, অথচ 1 ঘন্টা যাবৎ তোর বোনকে নিয়ে ঝগড়া করছিস। এখন তুই ভাব তোর রাগ কেমন। লজিক থাকুক আর না থাকুক, রাগ উঠছে মানে চিল্লাতেই হবে। তানবীর ভারী কণ্ঠে পুনরায় হুঙ্কার দিল, তুমি অনুমতি দাও, ওই ছেলেকে এখনই মাটিতে পুঁতে রেখে আসবো। তাতে কি লাভ হবে শুনি? আমি পুরো ঘটনা জানি। তুই যা বলছিস সেটা বুঝছি, কিন্তু সমস্যাটা হচ্ছে তোর ওনার ব্যাপারটা যতটুকু তথ্য আমি পেয়েছি, উনি খুব বাস্তববাদী একজন মানুষ আর খুব স্ট্রিক্ট। তোর বোন জিদি ঠিক আছে, তবে আমি তাকে সামলানোর ক্ষমতা রাখি, কিন্তু তোর যা অবস্থা, রাগ উঠলে লজিক বেলজিক যেভাবে একাকার করে ফেলিস। থাক, আর কিছু বললাম না, এখন মূল ঘটনায় আসি। তোর ওনাকে তামিম প্রপোজ করছে। উনি যদি স্ট্রং মেন্টালিটির মেয়ে না হতো, তাহলে উনি মুখের ওপর রিজেক্ট করতে পারতো না। সময় নিত, ভাবতো, পরে ইনিয়ে বিনিয়ে না করতো। এখন এই ঝামেলাবিহীন ঘটনা, তুই গিয়ে হুট করে ওই ছেলেকে পেটালি। এতে আর কিছু হোক বা না হোক, বন্যার সামনে তোর ইমেজটা নষ্ট হবে। তুই রাজনীতি করিস, এটা অলরেডি একটা নেগেটিভ ইস্যু। এখন এভাবে মারপিট করলে অবশ্যই বন্যার কানে কথা যাবে। তোর প্রতি তার নেগেটিভ চিন্তাভাবনা আরও বেড়ে যাবে। এখন তো কথা বলে, পরে দেখবি তোকে দেখলে কথা বলবে না। তখন প্রপোজ করতে গেলে জীবনে অ্যাকসেপ্ট করবে না, বরং সম্পর্ক আরও নষ্ট হবে। আমি চাই না তুই একাই ধাক্কা 2 বার খাস। প্রথমবার তোর ভুল ছিল না, তবু কষ্টটা তুই বেশি পাইছিস। এত বছর পর নতুন করে কারো প্রতি ইমোশন আসছে, ইমোশনটা ধরে রাখিস। ভুল রাস্তায় পা বাড়ানোর আগে অন্তপক্ষে 10 বার ভাবিস। আর ওই ছেলে যদি বাড়াবাড়ি করতে আসে, তখন বিষয়টা আমি দেখব। তবুও তুই কিছু করিস না, প্লিজ। তুই যেমন তোর বোনের খুশি দেখতে চাস, তেমনি আমিও তোদের দুজনের খুশি দেখতে চাই। ভুলে যাস না, আমরা সবাই এক মায়া বন্ধনে আবদ্ধ। আমার কিছু হলে যেমন তুই কষ্ট পাবি, তোর কিছু হলেও তেমন তোর বোন কষ্ট পাবে। আর তোর বোনের কিছু হলে তো আমি শেষ হয়ে যাব।